নমস্কার। নিশি রহস্য গল্পের অন্তিম পর্বে আমরা পৌঁছে গেছি। ধৈর্য ধরে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুনুন। রুদ্র অনেকবার ফোন করল রুহিকে, কিন্তু ফোন বন্ধ করা আছে। কি হলো কিছুই বুঝতে পারা যাচ্ছে না। এতক্ষণ অবধি ফোন তো বন্ধ থাকে না। একটা অস্বস্তি হচ্ছে রুদ্রর। সেদিন ওই ছায়াটা কার ছিল? বাইরে গিয়েও কাউকে দেখতে পায়নি রুদ্র। রুহির উপর কেউ নজর রাখছে নাকি? পিসিকে ফোন করা এখন ঠিক হবে না। আরও কিছুক্ষণ অপেক্ষা করা যাক। তারপর রুহিকে ফোনে না পাওয়া গেলে তখন পিসিকে ফোন করবে রুদ্র। পিসি কাছাকাছি থাকেন, রুহির খবর দিতে পারবেন। রুহির জ্ঞান ফিরতেই চোখ খুলে তাকালো। সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখার জন্য এই মুহূর্তে প্রস্তুত ছিল না রুহি। নাকি কোনো স্বপ্ন? 5 বছর পর সে তার প্রিয় বন্ধু অনিকে দেখছে। কত অভিমান রাগ আছে এই ছেলেটার উপর, কিন্তু এই মুহূর্তে সেই সব কোনো অনুভূতি কাজ করছে না। ধীরে ধীরে রুহি বলল, আমি কোথায়? ঠিক তখনই মাথার মধ্যে একটা ব্যথা অনুভব করল। অনি রুহিকে থামিয়ে দিয়ে বলল, এখন একদম চুপ করে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে থাক। তুই এখন হসপিটালে, কয়েকটা টেস্ট করানো হবে, তারপর তোকে সব বলবো। রুহি আর কোনো কথা বলল না। কথা বলার মতো অবস্থায় নেই। শুধু এইটুকু ভরসা, তার কাছে এখন অনি আছে, সে একা নয়। কিছু ভাবতে গেলেই মাথার ব্যথাটা বাড়ছে। তাই সব ভাবনা চিন্তা বাদ দিয়ে রুহি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকলো। টেস্টের রিপোর্ট সব মোটামুটি ঠিকই আছে, তবে রুহিকে কোনো স্ট্রেস দেওয়া যাবে না। অনির মনে এখন অনেক প্রশ্ন, তবে তার আগে রুহিকে এখান থেকে নিয়ে যেতে হবে। কটেজে ফিরে এলো রুহি আর অনি। এখানকার কেয়ারটেকার আজ নেই। দুজন রয়েছেন, তারা জানালেন আজ থেকে তাঁরা এখানে থাকবেন। আগের কেয়ারটেকার এখান থেকে চলে গেছে। রুহি ফোনটা খুলে দেখল রুদ্র অনেকবার ফোন করেছে। কল ব্যাক করতেই রুদ্র উত্তেজিত হয়ে জানতে চাইল কি ব্যাপার। রুহি ধীরে ধীরে জানালো তার শরীর ভালো নেই, তাই ফোন বন্ধ করা ছিল। তার আগেই রুদ্র রুহিকে ফোনে না পেয়ে পিসিকে জানিয়েছে। কিছুক্ষণ পরেই কটেজের সামনে একটা গাড়ি এসে থামল। অনি এসে দরজা খুলতেই সে রুদ্রর পিসির সামনাসামনি হলো। কিছুটা অবাক হলেন নিভারানী দেবী। রুহি জানালো সে বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে। তার বন্ধু অনি তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। এভাবেই পরিচয় করিয়ে দিল অনির সাথে। আসল ঘটনা সব গোপন করল। এখন পিসিকে কিছু না বলা ভালো। পিসিকে বারবার রিকোয়েস্ট করল রুদ্র যেন জানতে না পারে তার মাথার চোটের ব্যাপারে। পিসি আশ্বস্ত করলেন তিনি কিছু জানাবেন না। অনেক কফি বানাতে গেল। সেই সময় তিনি রুহিকে বললেন, বন্ধুবান্ধব ভালো হলেও বিয়ের পর একটা মেয়ের একটা ছেলে বন্ধু বাড়িতে আসবে, তাও আবার স্বামীর অনুপস্থিতিতে, সেটা ভালো দেখায় না। এতে সন্দেহ শুরু হতে পারে। রুহি ভালো করেই বুঝতে পারল পিসি কি বোঝাতে চাইলেন। সে হাসি মুখে বলল, অনি একটু পরেই চলে যাবে, ও শুধু আমাকে সাহায্য করতেই এসেছে। কিছুক্ষণ থেকে পিসিও চলে গেলেন। যাবার আগে অনিকে ভালো করে দেখে নিলেন। অনি এই নজরের ভাষা পরিষ্কার বুঝতে পারল। এই ভদ্রমহিলার যে অনিকে একদম পছন্দ নয়। রুহি এবার অনিকে বলল, এবার বল, আমার মায়ের মৃত্যুর ব্যাপারে তুই কি জানতে পেরেছিস? এইসব কথা এখন থাক, তুই সুস্থ হয়ে যা আগে, তারপর আমাদের কথা হবে। না, এখনই তোকে সব বলতে হবে। আর আমি কিভাবে হসপিটালে গেলাম সেটাও বল। আমার কিছুই মনে নেই।
তোকেও আমি অনেক কথা জানাবো। আমি জানি তুই ছাড়া কেউই আমাকে বুঝবে না। আমি যেটুকু জানতে পেরেছি, আন্টির মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে। অ্যাক্সিডেন্ট শুধুমাত্র সাজানো ঘটনা। ভিতরের রহস্য আঙ্কেল জানেন। তাকে খোঁজার সব রকম চেষ্টা চলছে। বাবার সাথে মায়ের কোনোদিন কোনো অশান্তি হয়নি, বরং তাদের মধ্যে ভালোবাসা ছিল অগাধ। বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী হতে পারে না। আচ্ছা ঠিক আছে, এইসব এখন তোকে ভাবতে হবে না, তুই একটু রেস্ট নে। আচ্ছা, টেবিলে রাখা ওষুধগুলো তোর? হ্যাঁ, ডাক্তার দিয়েছিলেন। এখানে একা থাকি, রাতে ঘুম যাতে ভালো হয় তাই জন্য দিয়েছিলেন। এখন ওই ওষুধগুলো বন্ধ রাখ। আজ ডাক্তার অনেক ওষুধ দিয়েছে, সেগুলো খাবি, তারপর না হয় আবার ওই ওষুধগুলো খাওয়া শুরু করবি। ঠিক আছে, এবার বল তুই কিভাবে হসপিটালে আমাকে নিয়ে গেলি? আমি ভোরেই এখানে পৌঁছে গিয়েছিলাম, ভাবলাম তোকে সারপ্রাইজ দিই। বারবার কল করছিলাম তোকে, ধরিসনি। তারপর কটেজের কেয়ারটেকার আর আমি মিলে অনেকবার ডেকেছি তোকে, তুই সাড়া দিসনি। আমি একটু ভয় পেয়ে গেছিলাম, তাই বাধ্য হয়ে দরজা ভেঙে ঢুকে দেখি তুই খাটের ওপর পড়ে আছিস, মাথায় চোট। অনেকটা রক্ত বেরিয়েছিল, তাই আর দেরি না করে তোকে সাথে সাথে হসপিটালে নিয়ে গেলাম। এবার তুই বল তোর মাথায় চোটটা কিভাবে হলো? আমি বললে তুই বিশ্বাস করবি অনি? তোকে আমি বিশ্বাস করব না তা কি হয়? তুই সবটা বল আমাকে, আমি তোর কথা শুনব। এই ঘরে অন্য কেউ আছে, যাকে কেউই দেখতে পায় না। মাঝে মধ্যে সে আমার অবয়ব হয়ে সামনে আসে, আবার কখনো কখনো ছায়া হয়ে আসে। গত রাতেও এসেছিল। আমি ভয়ে দৌড়াতে গিয়ে পড়ে গেলাম। তারপর আর কিচ্ছু মনে নেই। সে আমাকে ভয় দেখায়। তুই আজ রাতটা এখানে থাকবি, নয়তো সে আমাকে মেরে ফেলবে। কেউ তোকে মারবে না, আমি আছি তো, তুই একটু শান্ত হ আগে। না রে, একটা পাগল বলেছে আমার বিপদ হবে, আর ওই তান্ত্রিকও বলেছে আমার বাড়ির পাপের কারণে আমি রুদ্রকে হারাবো। তারপর আমি অন্য সময় হলে রুহির মুখে রুদ্রর নাম শুনলে বুকের ভেতরটা ছারখার হয়ে যেত, তবে এই সময় অনির ভিতরে একটা ভয় শুরু হয়েছে। রুহিকে চোখে চোখে রাখতে হবে। রাতে একটু স্যুপ বানিয়ে দিল অনি। রুহি সেটা খেয়ে, ওষুধ খেয়েই ঘুম নেমে এলো চোখে। কত ক্লান্তি ছিল তার শরীরে আর মনে, এরকম ঘুমের দরকার ছিল ওর। অনির মনে একটা চেনা ভয় শুরু হয়েছে। রুহির কোনো ক্ষতি হবে না তো? সে যে আবার ফিরে এসেছে রুহির ক্ষতি করতে। না না, তা কিছুতেই হতে দেবে না অনি। রুহির কোনো ক্ষতি সে করতে পারবে না, তার জন্য অনিকে যা করতে হয় করবে। রুহি এখন গভীর ঘুমে আচ্ছন্ন। অনির ফোনের অপেক্ষায় আছে রুহির দিদা। অনি দিদাকে ফোন করতেই, অনি কেমন আছে আমার দিদুন? ওর কি খুব লেগেছে? দিদা তুমি শান্ত হও, চোট এত গভীর নয়, তবে রুহির সামনে বড় বিপদ। কেন অনি, কি হয়েছে রুহির? দিদা, সে আবার ফিরে এসেছে রুহির ক্ষতি করতে। কি বলছো অনি? সেই অভিশাপ আবার ফিরে এসেছে? কিন্তু তার তো আসার কথা নয়। আমরা রুহিকে তার থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিলাম। না দিদা, সে রুহিকে ছাড়েনি, সে আবার ফিরে এসেছে। তবে তুমি চিন্তা করো না, এইবার আমি আছি, রুহির কোনো ক্ষতি হতে দেব না। এইসব কিছুর জন্য বোধহয় ওর বাবা দায়ী। কে দায়ী সেটা এখন জানার বিষয় নয়, এখন রুহিকে চোখে চোখে রাখতে হবে। সে অলরেডি অনেকবার রুহির সামনে এসেছে, রুহি তাকে অনুভব করেছে। রুদ্রকে জানাবো আমি? না না, রুদ্রকে এখনই কিছু বলো না দিদা। এখান থেকেই আমি যা করার করব। আমার নাতনিকে তুমি দেখো অনি, ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব? আমি আছি দিদা,
রুহির ছায়া হয়ে আমি থাকব। আমিও ভালো করে কাল পুজো করাবো, যজ্ঞ করাবো, রুহির জন্য প্রার্থনা করব। রাত গভীর হলো। অনির চোখে ঘুম নেই। রুহির ঘুমন্ত মুখের দিকে চেয়ে আছে সে। মনে মনে ভাবছে, তুই কেন আমার হলি না রুহি? আমি যে তোকে অনেক ভালোবাসি। কিছুক্ষণ পর বুঝতে পারল অনি জানালায় কেউ দাঁড়িয়ে আছে। তার ছায়া ঘরে এসে পড়েছে। সময় এসে গেছে, এখনই রুহিকে এখান থেকে নিয়ে যেতে হবে। কি ব্যাপার, এত সকালে ফোন? সব ঠিক আছে তো? রুহি নেই। ওর কটেজে গিয়েছিলাম, সেখানেও নেই। হয়তো সকালে হাঁটতে গেছে, ফিরে যাবে একটু পরে। না রুদ্র, রুহি হাঁটার মতো অবস্থায় নেই। ওর মাথায় চোট পেয়েছে। কাল বিকেলে ফিরেছে হসপিটাল থেকে। কি বলছো তুমি? ও তো বলেছিল শরীরটা একটু খারাপ, আর তুমিই বা জানলে কি করে? তোর ফোন পাওয়ার পর আমি ওর কটেজে গিয়ে জানতে পেরেছি। আগের কেয়ারটেকারও নেই, কেউ জানে না তার কথা। নতুন যারা এসেছে তারা জানে না রুহি কোথায়। রুহি মাথায় চোট পেয়েছে? তুমি আমাকে আগে কেন জানাওনি? রুহি বলতে বারণ করেছিল। তাছাড়া ওর এক বন্ধু ছিল ওর সাথে। বন্ধু? কি নাম তুমি জানো? পুরো নামটা মনে নেই, তবে রুহি ওকে অনি বলে ডাকছিল। তার মানে অনি পৌঁছে গেছে রুহির কাছে। তার মানে অনির কাছেই রুহি আছে। তুই চিনিস অনিকে? না, রুহির মুখে অনেকবার এই নামটা শুনেছি। আমি এখনই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। সন্ধে নাগাদ পৌঁছে যাব। এর আগে রুহির কোনো খবর পেলে জানাবে আমাকে। রুহি তার পিসির সাথে কথা বলে ফোনটা রাখার পর রুহিকে ফোন করলো। ফোনটা বন্ধ আছে। তারপর দিদার কাছে অনেক বাহানা করে ফোনে জানতে পারল রুহি এখানেও আসেনি। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ল সে। দিদা চুপচাপ চেয়ারে বসে পড়লেন। শরীরটা একদম ভালো লাগছে না। এত বছর ধরে যে রহস্য তিনি গোপন করে রেখেছেন তা শুধু রুহির বাবা জানেন। সেই রহস্য সবার সামনে প্রকাশ পাবে না তো? যদি তাই হয় তাহলে সামনেই বড় একটা বিপদ হতে চলেছে। কাকে বিশ্বাস করে সবটা বলবেন তিনি? দেওয়ালে রুহির মা রূপাঞ্জনার দেবীর ছবিটার দিকে তাকিয়ে দিদা বললেন, আমায় ক্ষমা করে দিস রূপা, তোর মা অসহায়। তবে তোর সাথে যা হয়েছে তা রুহির সাথে আমি হতে দেব না। কিছুক্ষণ পর বাড়িতে পুজো শুরু হবে। বড় করে যজ্ঞ করাবেন তিনি। আজ সব আয়োজন শুধু রুহির জন্য। রুহির বয়স তখন 15 বছর। সদ্য মাকে হারিয়েছে। সেদিন চিৎকার করে কাঁদতেও পারেনি সে। রুহি চুপ করে তাকিয়েছিল মায়ের নিথর দেহটার দিকে। তার ঠিক 10 দিন পর বাবা নিখোঁজ। বহু খোঁজাখুঁজির পর যখন পাওয়া গেল না বাবাকে, তখন হাল ছেড়ে দিল রুহি আর দিদা। ঘুমন্ত অবস্থায় অতীতের কথাগুলি মনে পড়ছে রুহির। তারপরে মনে পড়ল সেই ভয়ঙ্কর দিনটার কথা। রুহিকে ঘুম পাড়িয়ে দিদা নিচে চলে গেলেন। ঠিক সেই সময় কেউ একজন ব্যালকনিতে বসে বসে রুহিকে ডাকছে। রুহির ঘুমটা ভেঙে যায়। ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে যায় রুহি। আলো আঁধারিতে রুহির মতোই দেখতে একজন বসে বসে বলছে, মায়ের কাছে যাবি? রুহি ভয়ে চিৎকার করতেই দিদা আর বাড়ির পরিচারিকা ছুটে আসেন, কিন্তু তারা কিছুই দেখতে পেলেন না। রুহি তখন মনের ভুল ভেবে চুপ করে গেল। এরপর বেশ কয়েকদিন পর রুহি যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই ওর মতো দেখতে একজন পিছন দিকে দাঁড়িয়েছিল। সেটা স্পষ্ট রুহি আয়নার সামনে দেখতে পেল, কিন্তু পিছন ঘুরতেই তাকে আর দেখা গেল না। এইরকম প্রায়ই চলতে লাগলো। দিদাকে বারবার বলতো রুহি। দিদা বুকের মাঝে জাপটে ধরে বলতেন, ভয় পাস না দিদুন, আমরা এখান থেকে চলে যাব।
এই ঘরে আর থাকবো না। সেই সময় অনেকেই বলতেন এই ঘর ছেড়ে চলে যেতে। ঘরটা বিক্রি করা হলো না যদিও। তারপর দিদা রুহিকে নিয়ে অন্য শহরে চলে গেলেন। সেখানেই অনির পরিবারের সাথে পরিচয় হলো। অনির বাবা মা রুহিকে আপন করে নিলেন। রুহি আর অনি সমবয়সী হওয়ায় খুব তাড়াতাড়ি বন্ধুত্ব গড়ে উঠল। কিন্তু একটা সময় পর অনির মনে যখন রুহির জন্য ভালোবাসার অনুভূতি তৈরি হলো, আর সেটা প্রকাশ করতেই রুহি প্রত্যাখ্যান করে দিল। অনিও সেখান থেকে অন্য জায়গায় চলে গেল নিজের কেরিয়ার গড়ার জন্য। বছর দুয়েক আগে রুদ্রর সাথে পরিচয় হওয়ার আগে রুহি দিদাকে নিয়ে আবার সেই পুরনো বাড়িতে ফিরে এলো। এত বড় বাড়ি খালি দেখে অনেক প্রমোটার উঠে পড়ে লেগেছিল, কিন্তু দিদা বাড়ি বিক্রি করতে চাননি। পুরনো বাড়িতে যাওয়ার কয়েক মাস পরই রুদ্রর সাথে পরিচয় হলো। সব কিছু ঠিকঠাক চলছিল তখন। ঘুমটা ভেঙে গেল রুহির। অতীতের কথাগুলো মনে পড়তেই সে বুঝতে পারল অতীতেও এই ঘটনা তার সাথে ঘটেছে, কিন্তু রুহি কেন দেখতে পাচ্ছে তাকে? সে রুহির কেন ক্ষতি করতে চায়? অনি রুহির জন্য খাবার নিয়ে এলো। রুহি এবার ভালো করে রুমটা দেখল। এটা তো রুহিরই রুম নয়। সে কোথায় আছে এখন তাহলে? অনি, আমি এখানে কি করে এলাম? সব বলছি, আগে তুই খেয়ে নে। না, আমি খাবো না, রুদ্রকে ফোন করব। আমার সাথে রুদ্রর কথা হয়ে গেছে, ও আসবে এখানে। এটা কার রুম? আমি এখানে এলাম কিভাবে? কাল রাতে তুই যাকে দেখতে পাস, মানে তোর সেই অবয়ব আবার এসেছিল। তুই গভীর ঘুমিয়েছিলি। আমি তার ছায়া দেখতে পেয়েছিলাম। তোকে আর ডাকিনি। আমি গাড়িতে করে তোকে এখানে নিয়ে চলে এসেছি। এখানে কেউ আসবে না রুহি। আমার মনে পড়েছে অতীতেও সে কয়েকবার আমার কাছে এসেছিল। তুই থাম, তোকে এখন এত কিছু মনে করতে হবে না। তুই খেয়ে নে, ডাক্তার একটু পরে এসে তোকে দেখে যাবে। কিন্তু আমি এখন কোথায় আছি? অনি রুহির পাশে বসে কপালে হাত দিয়ে বলল, আমার ওপর বিশ্বাস আছে তোর? রুহি চোখ বন্ধ করল। এই স্পর্শ কত পবিত্র। এই স্পর্শে কোনো খারাপ কিছু নেই। এমন স্পর্শের মানুষকে কি অবিশ্বাস করা যায়? অনি মনে মনে ভাবল, এখনই যদি রুহির সব মনে পড়ে যায় তাহলে রুহির মাথায় চাপ পড়বে। এখন ওকে সব রকম স্ট্রেস থেকে দূরে রাখতে হবে। সন্ধ্যের একটু আগেই পৌঁছে গেছে রুদ্র। পিসির সাথে আগে কেয়ারটেকারের বাড়িতে গিয়ে জানতে পারল তিনি নাকি বাড়িতেই আসেননি। হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছেন তিনি। ফোনও বন্ধ করা আছে। রুদ্র সব শুনে রেগে গেল। এই সব কিছু অনির প্ল্যান। পিসি তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আমি বলেছিলাম পুরনো আশিক ভয়ঙ্কর হয়। রুহি আমার কথা শুনল না, অনির সাথে দেখা করল। তুই পরিষ্কার করে বল অনি কে? অনি রুহিকে ভালোবাসত। ওদের মধ্যে ভালোই বন্ধুত্ব ছিল, কিন্তু ভালোবাসার প্রস্তাবে রুহি রাজি না হওয়ায় অনি সেখান থেকে চলে যায়। তারপর 5 বছর ওদের কোনো যোগাযোগ থাকেনি। এখন পুলিশের চাকরি পেয়ে ফিরে এসেছে। ও, ছেলেটা তাহলে পুলিশ? হ্যাঁ, সব কিছু প্ল্যান করে করছে রুহিকে পাবার জন্য। না রুদ্র, আমার মন বলছে এর ভেতরে অন্য কেউ আছে। সবটাই তার প্ল্যান। অনি তার হাতের পুতুল। কি বলতে চাইছো তুমি? আর তুমি এতটা শিওর কি করে হচ্ছ? ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার নয় আমার কাছে, তবে এইটুকু শিওর রুহি আশেপাশেই আছে। রাতে হালকা খাবার খাওয়ার পর ওষুধ খেয়ে রুহি আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। এখনই সময় দিদার সাথে কথা বলার। দিদাও অপেক্ষা করে আছেন অনির ফোনের।
আমি ফোন করিনি তোমায় ইচ্ছে করে, ভাবলাম রুহি যদি জেগে থাকে। হ্যাঁ, জেগেই ছিল, কিছুক্ষণ হলো ঘুমিয়েছে। আমার নাতনিটা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভয়ের কিছু নেই, একটু রেস্ট পেলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমার কাছে কিছু জানার আছে আমার। রুহির মায়ের মৃত্যুর আগে রুহির বাবার সাথে তার সম্পর্কটা কেমন ছিল? এইসব কথা কেন জিজ্ঞাসা করছো অনি? এই কি সব কিছুর সঙ্গে রুহির জীবন জড়িয়ে আছে, তাই তোমার কাছে যা জানতে চাইবো সব সত্যিটা আমাকে বলবে। ওদের দুজনের সম্পর্ক ভালোই ছিল। মৃত্যুর 1 বছর আগে সম্পর্কটা কেমন ছিল? দিদা কিছুটা ঘাবড়ে গেলেন, তারপর বলা শুরু করলেন। মৃত্যুর 1 বছর আগে রুহির মা হঠাৎ কেমন বদলে যায়। প্রায় ওদের দুজনের ঝগড়া হতো, আমাকে নিত্যদিন এসে ঝগড়া মেটাতে হতো। রুহি পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকতো, এইসব কিছু বুঝতে পারেনি তখন। আচ্ছা দিদা, ঝগড়াটা কি নিয়ে হতো? ঠিক মতো জানি না, সম্ভবত কেউ একজন ওদের মধ্যে সমস্যা সৃষ্টি করছিল। কে সে? আমি জানি না। আচ্ছা দিদা, এবার তোমার নিজের মেয়ের ব্যাপারে বলো। নিজের মেয়ে? নিজের মেয়ে তো রূপাঞ্জনা, রুহির মা, যে এখন এই পৃথিবীতে নেই। না দিদা, আমি তোমার সৎ মেয়ে রূপাঞ্জনার কথা বলছি না, তোমার নিজের মেয়ে নীলাঞ্জনার কথা বলছি। দিদা এবার ঘাবড়ে গিয়ে সোফাতে বসে পড়লেন। ভয়ে দরদর করে ঘামছেন তিনি। ফোনটা কানে নিয়ে কথা বলতে বলতে হারিয়ে গেলেন অতীতে। রুহির মা রূপাঞ্জনা, দিদার সৎ মেয়ে। রূপাঞ্জনা জন্মের সময় তার মা মারা যান, তারপর সকলের অনুরোধে তার বাবা আবার বিয়ে করেন। 1 বছরে রূপাঞ্জনা নতুন করে মা পেল। দিদাও নিজের মেয়ের মতো আগলে নিল রূপাঞ্জনাকে। তার বয়স যখন 3 বছর, তখন তার বোন নীলাঞ্জনার জন্ম হয়। একসাথে হেসে খেলে বড় হলো তারা। রূপাঞ্জনার বয়স যখন 20 বছর, তখন ওর জীবনে হিরণময় আসে। 2 বাড়ি থেকেও রাজি হয়ে যায় ওদের বিয়েতে। অনেক কিছুটা উত্তেজিত হয়ে বলল, তারপর কি হলো দিদা? দিদা কিছুটা চুপ করে বললেন, বিয়ের কদিন আগে এক রাতে নীলাঞ্জনা আমার রুমে আসে। আমি আর আমার স্বামী রূপাঞ্জনার বিয়ের কথাবার্তা বলছিলাম। হঠাৎ করে সে এসে বলল, দিদির অন্য পাত্রের সঙ্গে বিয়ে দাও, আমি একটু বড় হই, তারপর হিরণময়ের সাথে আমার বিয়ে দেবে। একটা 17 বছরের মেয়ের মুখে এই কথা শুনে চমকে গিয়েছিলাম দুজনে। সেই রাতে ওকে বকাবকি করে ওর ঘরে পাঠিয়ে দিই। কদিনের মধ্যে রূপাঞ্জনা আর হিরণময়ের বিয়ে হয়ে গেল। নীলাঞ্জনা এই বিয়েতে খুশি ছিল না, কোনো না কোনোভাবে ওদের ক্ষতি করার চেষ্টা করতে লাগলো। আমি আর আমার স্বামী সেটা বুঝতে পেরে ওকে হস্টেলে পাঠিয়ে দিই। রূপাঞ্জনা এই বিষয়ে কিছুই জানত না। সে যে ওর ছোট বোনকে ভীষণ ভালোবাসত, ওকে বললেও বিশ্বাস করতো না। ওদের বিয়ের 3 বছর পর রুহির জন্ম হলো। তার ঠিক 1 বছর পর হঠাৎ একদিন খবর পেলাম নীলাঞ্জনা হোস্টেল থেকে পালিয়ে গেছে। অনি এবার বলল, কি মনে হয় দিদা, নীলাঞ্জনা বেঁচে আছে? দিদা কিছুক্ষণ থেমে বললেন, আমার মনে হয় ও আর বেঁচে নেই, তাহলে এতদিনে নিশ্চয়ই আসতো। অনি বলল, কিন্তু দিদা, নীলাঞ্জনার প্রেতাত্মা আজও আছে, সেই রুহির জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। ঘুম ভাঙতেই রুহি এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ নেই। তারপর জানালাটার কাছে চোখ যেতে দেখল অনি চুপচাপ দাঁড়িয়ে আছে। খুব ধীরে ধীরে ডাকলো অনিকে। অনি এসে হাসি মুখে বসল রুহির কাছে। রুহির অনেক কিছু জানার আছে অনির কাছে, তবে এই মুহূর্তে কিছু প্রশ্ন করল না। শরীর এখনো দুর্বল ঠিকই, তবে
অনেক দিন পর আজ একটু যেন ভালো লাগছে। 2 দিন ঘুমও হয়েছে ভালোভাবে। আশ্চর্যের বিষয় হলো এই 2 দিন কোনো রকম ভয় পায়নি সে। তার সেই অবয়ব, ছায়া, কেউ আসেনি তাকে ভয় দেখাতে। অনেক কথা দিয়েছিল সে থাকবে পাশে, কথা রেখেছে সে। তবুও রুহির মনে অনেক রহস্য দানা বেঁধেছে। সব তাকে জানতেই হবে, আর অনিই পারবে সব কিছুর উত্তর দিতে। রুহি কিছু বলার আগে অনি বলল, জানিস, আমি একটা মেয়েকে চিনি অনেক বছর ধরে। সে অনেক বড় ফাইটার। মাকে হারিয়েছে, বাবাও নিখোঁজ, আরও অনেক ঝড়ঝাপটা সামলে সে পৌঁছে গেছে নিজের লক্ষ্যে। তুই সেই মেয়েটাকে দেখবি? রুহি মুচকি হেসে বলল, হ্যাঁ দেখব। অনি ওর হাতটা ধরে ধীরে ধীরে বিছানা থেকে নামলো, তারপর আয়নাটার সামনে নিয়ে গেল। কতদিন পর রুহি আয়নাতে নিজেকে দেখছে। অনি বলল, এই হলো সেই মেয়ে রুহি। রুহি দুর্বল শরীর নিয়েও যতটা হাসতে পারা যায় হাসল, কিন্তু আজ যেন খুব কান্না পাচ্ছে তার, কারণ সে নিজেই জানে না। বহু বছর পর যেন কান্নাকে জোর করে আটকে রেখেছে। অনি আয়নার দিকে তাকিয়ে আবার রুহিকে বলল, জানিস রুহি, আমি একটা ভীতু ছেলে ছিলাম। কলেজে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াতাম না। আমার এই দুর্বলতা জানতো কিছু ছেলে, তারা ইচ্ছে করে আমার সাথে ঝগড়া করতে চাইতো। সেইবার যখন ঝগড়া বেড়ে গেল, তুই এসে আমার সামনে দাঁড়িয়ে বললি, কেউ অনির গায়ে হাত দিয়ে দেখ, একটা কেউ ছাড়ব না। সেই প্রথম আমি সাহস পেলাম, ভরসা পেলাম। এর আগে আমাকে কেউ এই রকম সাহস দেয়নি। রুহি আয়নার দিকে তাকিয়ে অনিকে এক দৃষ্টে দেখছে। অনি আবারও বলল, এইবার সময় এসেছে তোকে সাহস দেওয়ার। আমরা যা দেখি তা সবসময় সত্যি হয় না, আর অনেক সময় না দেখা জিনিস সত্যি হয়ে সামনে আসে। আজ এইরকম একটা দিন, তোকে অনেক সাহস নিয়ে সত্যির সামনাসামনি হতে হবে। আজ যেমন তুই একজনকে হারাবি, আবার আজই তুই একজনকে ফিরে পাবি। কোনো প্রশ্ন আমাকে এখন তুই করবি না, আর একটু পরেই নিজের চোখে সবটা দেখতে পাবি। যা কিছু হয়ে যাক না কেন, তোর এক বন্ধু তোকে ছেড়ে আর কোথাও যাবে না। আমরা কতক্ষণ এইভাবে চুপচাপ বসে থাকব? রুহিকে খোঁজার কোনো চেষ্টাই তো আমরা করছি না। শান্ত হ রুদ্র, আমাদেরকে অনেক সাবধান হতে হবে। অনেকদিন ধরে প্ল্যান করে সব গুটি সাজিয়েছি, একটু ভুলের জন্য সব চাল হেরে যাব? তাই ঠান্ডা মাথায় যা করার করতে হবে। তুমি বলছিলে না আমার কাউকে সন্দেহ হয় কিনা? সেদিন রাতে জানো, আমি একজনের ছায়া দেখেছিলাম। মনে হয় কেউ জানালার ধারে দাঁড়িয়েছিল। তুই এটা আমাকে কেন আগে বলিসনি? তার মানে কেউ রুহির ওপর নজর রাখছিল। এই সব কিছু তার প্ল্যান। তুমি কাকে সন্দেহ করছো বলো তো? সে রুহির বাবাও হতে পারে। রুহির বাবা হলে তো সামনাসামনি আসবে, এমন লুকিয়ে লুকিয়ে কেন থাকবে? কারণ রুহির থেকেও সে আগে আমাকে খুঁজবে। রুদ্রর ফোনটা বেজে উঠল। একটা আননোন নাম্বার থেকে ফোনটা এলো। রুদ্র ফোনটা ধরতেই, নমস্কার রুদ্রবাবু, আমি অনিকেত মুখার্জি। অনি, তুমি? রুহি কোথায়? রুহিকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? বুঝতেই পারছি রুহির জন্য অনেক চিন্তা হচ্ছে আপনার, কিন্তু আপনার থেকেও আমার চিন্তাটা বেশি। তাই তো রুহিকে একদম নিরাপদ জায়গায় রেখেছি। কি বলতে চাও তুমি? আমার সাথে দেখা করো। কলিং বেলটা বেজে উঠল। রুহি তখনও উত্তেজিত হয়ে ফোনে কথা বলছে অনির সাথে। পিসি গিয়ে দরজা খুলতেই অবাক হয়ে গেলেন। সামনেই দাঁড়িয়ে আছে অনি আর রুহি। রুদ্র এবার দরজার দিকে তাকাতেই একটু ঘাবড়ে গেল। অনি রুহিকে ধীরে ধীরে ঘরে প্রবেশ করে বলল,
ভাবলাম আপনাকে এত কষ্ট করে আমার সামনে আসতে হবে কেন, আমি না হয় আপনার সামনে আসি। রুদ্র এবার রেগে গিয়ে রুহির দিকে তাকিয়ে বলল, এইসব কি চলছে? তোমার ফোন বন্ধ কেন? আর তুমি এই ছেলেটার সাথে কি করছো? তোমাকে আমি বারণ করেছিলাম এর সাথে কোনো যোগাযোগ রাখবে না। রুহি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো। তবে আজ এই রুদ্রকে যেন অনেক অচেনা মনে হলো। এবার হাসতে হাসতে বলল, এত তাড়া কিসের রুদ্রবাবু? তার আগে একটা বোঝাপড়া আছে এই ম্যাডামের সাথে, মানে আপনার পিসির সাথে। আপনি দেখছি ম্যাডাম বাংলায় সেই প্রবাদকে সত্যি বানিয়ে দিলেন। আমার দেখার খুব ইচ্ছে ছিল, আজ আমার ইচ্ছে মিটল। কি প্রবাদ আর কি ইচ্ছে মেটার কথা তুমি বলছো? কেন, সেই প্রবাদটা শোনেননি? বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি। কি বলতে চাও তুমি? বলবেন তো আপনি, তার আগে বলুন তো আপনার পরিচয়টা ঠিক কি? রুদ্রর পিসি নিভারানী সান্যাল নাকি রুহির মাসি নীলাঞ্জনা? রুদ্র কথাটা শুনেই দরজার দিকে পালিয়ে যেতে লাগলো, কিন্তু সেই সময় বাইরে থাকা পুলিশ জাপটে ধরে ভিতরে আবার নিয়ে এলো। রুহি অধীর আগ্রহে অপেক্ষা করছে এই নাটকের শেষ দেখার জন্য। তবে কিছুই বুঝতে পারছে না সে, তাই অনির কথা মতো চুপ করে সে শুনছে। অনি রুদ্রর দিকে তাকিয়ে বলল, এত তাড়া কিসের বলুন তো? আপনার সাথে তো বোঝাপড়া পরে হবে, তার আগে এই ম্যাডামের সাথে কথা বলে নি। নীলাঞ্জনা রাগে লাল হয়ে গেলেন। এত বছর ধরে প্ল্যান করা সব কিছু এইভাবে নষ্ট হতে পারে না। তিনি রেগে বললেন, কি প্রমাণ আছে তোমার কাছে? অনি আর দেরি না করে ডেকে নিলেন দিদা আর রুহির বাবা হিরণময় বাবুকে। রুহি আরও অবাক হয়ে গেল। সেই পাগলটা এখানে কি করছে? অনি তো ওর বাবাকে ডেকেছিল, তাহলে দিদার সাথে এই পাগলটা কেন? অনি রুহির দিকে তাকিয়ে বলল, দেখ তো রুহি, চিনতে পারছিস কিনা? এতদিন হিরণময় বাবু পাগল সেজে রুহির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলেন, যাতে কেউ রুহির ক্ষতি করতে না পারে। মাঝে মধ্যে রাতে রুহির কটেজের জানালার ধারে দাঁড়িয়ে থাকতেন। সেই ছায়া রুদ্র একদিন দেখতে পেয়েছিল। এমনকি যে রাতে অনি রুহিকে ওই কটেজ থেকে নিয়ে যায়, সেই রাতেও হিরণময়বাবু এসেছিলেন। সেই ছায়া অনি দেখতে পাওয়ার পর দরজা খুলে দুজনে মিলে ধরে রুহিকে কটেজ থেকে নিয়ে গিয়েছিল। রুহি এতদিন পর বাবাকে চিনতে পেরে আর সত্যিটা জানার পর জড়িয়ে ধরল হিরণময় বাবুকে। দিদা নীলাঞ্জনার দিকে তাকিয়ে বললেন, অনি ঠিকই বলেছিল, তোর প্রেতাত্মা আজ রুহির জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। তুই এখনো বেঁচে আছিস রুহির ক্ষতি করার জন্য? নীলাঞ্জনা রেগে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি বেঁচে আছি। যেভাবে তোমার আদরের মেয়েকে বিষ খাইয়ে খুন করে গাড়িতে বসিয়ে খাদে ফেলে অ্যাক্সিডেন্টের রূপ দিয়েছিলাম, সেইভাবে তোমার আদরের নাতনিরও একই অবস্থা করব। হিরণময় বাবু নীলাঞ্জনাকে এক চড় মারলেন। রেগে বললেন, তোমার জন্য এতদিন আমি ঘর ছাড়া। রূপাঞ্জনার মৃত্যুর রহস্য জানার পর থেকে তোমায় আমি খুঁজে চলছি। তবে প্রতিনিয়ত রুহির খোঁজ আমি রেখেছি। এই ব্যাপারে আমাকে সাহায্য করেছে অনি আর অনির বাবা মা। এমনকি রুদ্রকেও আমার সন্দেহ হয়েছিল, কিন্তু তখন কোনো প্রমাণ না থাকায় সামনে আসতে পারিনি। তবে রুদ্র এখানে আসার পর তোমার সাথে যখন লুকিয়ে দেখা করেছিল, তখনই আমার সন্দেহ সত্যি হয়েছিল। একদিন রুহির হাত ধরে সাবধান করার জন্য বলেছিলাম সামনের তার বড় বিপদ, কিন্তু সেই সময় রুহি ভয় পেয়ে ছুটে অফিসে ঢুকে পড়েছিল। আমার একার পক্ষে সবার উপর নজর রাখা সম্ভব হচ্ছিল না।
তাই অনির সাথে যোগাযোগ করে সবটা জানালাম। এমনকি কটেজের আগের কেয়ারটেকারও তোমাদের সাথে জড়িত ছিল, তাই রাতারাতি তাকে সরিয়ে দুজন পুলিশকে কেয়ারটেকার সাজিয়ে এখানে বসিয়ে রেখেছিলাম। অনি এবার রুহির দিকে তাকিয়ে বলল, আর একজনের সাথে তোর পরিচয় করানো হয়নি। দাঁড়া, ডাকছি তাকে। দুজন পুলিশ সেই তান্ত্রিককে ধরে নিয়ে এলো। অনি রুহিকে বলল, এই তো সেই তান্ত্রিক, তোকে যে ভয় দেখিয়েছিল। রুহি চিনতে পেরে বলল, হ্যাঁ, ইনিই তো সে। অনি, তোর কথা মতো আমি কোনো প্রশ্ন না করে সব সত্যের সামনাসামনি হচ্ছি। আর আমার কি জানার আছে? আর কত মুখোশ আছে? অনি রুহির হাতটা ধরে বলল, সাহস রাখ মনে। আরও একটা কঠিন সত্যের সামনাসামনি তোকে হতে হবে। এই তান্ত্রিককে টাকা দেওয়া হয়েছিল তোকে ভয় দেখানোর জন্য, তাই জন্য তোকে রুদ্র নিয়ে গিয়েছিল মন্দিরে। অনি এবার রুদ্রর দিকে তাকিয়ে বলল, কত টাকায় বিক্রি হয়েছিলেন আপনি এই নীলাঞ্জনা ম্যাডামের কাছে? রুদ্র মাথা নিচু করে বলল, রুহির সাথে আলাপ হওয়ার কদিন পরই একদিন নীলাঞ্জনা আন্টির ফোন আসে। আমি তো চিনতাম না আগে আন্টিকে। তখন আমাকে বলা হয় রুহির পৈতৃক অনেক সম্পত্তি আছে, এমনকি একটা বেশ বড় বাড়িও আছে। আমি যদি তার কথা মতো চলি তাহলে রুহির মৃত্যুর পর সব আমার হবে। আমিও লোভে। রুহি ঘৃণার নজরে তাকিয়ে আছে রুদ্রর দিকে। রাগে অভিমানে তার গলা থেকে একটা শব্দও বের হলো না। অনি আবার বলা শুরু করলো, রুহি সিজোফ্রেনিয়াতে আক্রান্ত। মাকে হারানোর পর যখন বাবাও নিখোঁজ হয়ে গেলেন, রুহির মনে তখন বিষণ্ণতা নেমে এসেছিল। অনেক প্রশ্ন তখন মাথায় ঘুরপাক খেত, কিন্তু তার যথাযথ উত্তর না পাওয়ায় মনের মধ্যে চাপ বাড়তে লাগলো। সেটা এমন এক পর্যায়ে পৌঁছালো যেখান থেকে রুহির হ্যালুসিনেশন শুরু হলো। ওর মনে হতো কেউ একজন যে একদম ওর মতো দেখতে ওর ক্ষতি করতে চায়। ওই সময় দিদা ওকে ডাক্তার দেখায়, তারপর সেই বাড়ি ছেড়ে আমার শহরে চলে আসে। ভালো ট্রিটমেন্টের পাশাপাশি দিদা আর আমার বাবা মা মিলে রুহির অন্ধকার জীবনে আলো নিয়ে আসে। রুহি সুস্থ হয়ে যায়। ওর জীবন থেকে সেই অভিশাপ বিদায় নেয়। দিদা রুহির বিয়ের আগে রুদ্রকে সবটাই জানিয়ে দেয়। কোনো কিছু গোপন রাখা হয়নি। সেই সুযোগটাই নিয়েছিলেন নীলাঞ্জনা দেবী। রুদ্রর সাথে মিলে রুহিকে আবার অসুস্থ করার প্ল্যান তৈরি করা হয়। সেদিন রুহির রুমে ওষুধগুলো দেখেই বুঝে গিয়েছিলাম ওই ওষুধগুলো খেলে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। ওই ওষুধ খেয়ে রুহির মনে চাপ আরও বাড়ছিল। তার সাথে বিভিন্ন ভৌতিক বই রুদ্র রুহিকে পড়ার জন্য দিত। একাকিত্বের মধ্যে রুহির আবার সিজোফ্রেনিয়া বাড়তে থাকে। আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য ভিডিও কলে রুদ্র বলতো যে রুহির পিছনে একটা ছায়া দেখতে পাচ্ছে। সব মিলিয়ে রুহির মনে চাপ সৃষ্টি করা হতো। তার ফলে হ্যালুসিনেশন এমন আকার ধারণ করলো যে রুহি রোজ রাতে সেই অবয়বকে দেখতে শুরু করলো। রুহি অসহায়ের মতো অনের দিকে তাকিয়ে বলল, আসলে এসব সত্যি নয়, এইগুলো হ্যালুসিনেশন। হিরণময় বাবু বললেন, এইসবের জন্য কিছুটা আমিও দায়ী। আমার তোর পাশে থাকা উচিত ছিল, কিন্তু আমি তোর মায়ের খুনিকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। আমায় ক্ষমা করে দিস মা, তোর বাবা তোর পাশে থাকতে পারেনি। অনি এবার নীলাঞ্জনা দেবীর দিকে তাকিয়ে বললেন, কি পেলেন এসব করে? আপনি রূপাঞ্জনা আন্টিকেও তিলে তিলে মারলেন। দিনের পর দিন হিরণময় আঙ্কেলের সাথে দূরত্ব তৈরি করার জন্য ঝগড়া সৃষ্টি করতেন। আন্টি নিজের বোনকে অবিশ্বাস না করে নিজের স্বামীকে অবিশ্বাস করতেন। আপনি চাইলে রুহিকেও একবারে শেষ করে ফেলতে পারতেন, কিন্তু আপনার অতৃপ্ত আত্মা তাতে খুশি হতো না। কি পেলেন এমন সর্বনাশা খেলায়? পুলিশ ধরে নিয়ে গেলেন নীলাঞ্জনা দেবী আর রুদ্রকে। হিরণময় বাবু চোখ বন্ধ করে বললেন,
রূপাঞ্জনা, আমি পেরেছি তোমার খুনিকে ধরতে আর রুহিকে বাঁচাতে। আমি এবার ঘরে ফিরব। আমাদের রুহিকে যে সুস্থ করতেই হবে। রুহি আবার দেখতে পাচ্ছে তার সেই অবয়বকে যে ছায়া হয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। চিৎকার করে উঠল রুহি, না, তুমি যেও না, মিলিয়ে যেও না। আমি তোমাকে আর ভয় পাই না। এবার ভয় দেখালে সাহস নিয়ে তোমার দিকে এগিয়ে থাকব। তোমার থেকেও ভয়ঙ্কর মানুষের সাথে আমি কদিন ধরে বাস করেছি। আমি আর কোনো কিছুতে ভয় পাই না। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল রুহি। অনি তাকে সামলে নিল। দিদা দেখতে পাচ্ছে রুহি আর অনির ছায়া এক হয়ে গেল। অনি তো কথা দিয়েছিল সে রুহির ছায়া হয়ে থাকবে। অনি মনে মনে বলল, রুহির জন্য আমি সব অনুভূতি চাপা দিয়ে সারা জীবন বন্ধু হয়ে পাশে থাকব। গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটা আমি পাটে পাটে দিলাম, তার জন্য আমি দুঃখিত, কারণ গল্পটা এতই বড় ছিল যে একসাথে বসে রেকর্ড করা পসিবল ছিল না আমার পক্ষে। ভালো থাকুন। আবার আসবো কোনো ইন্টারেস্টিং গল্প নিয়ে। ততক্ষণের জন্য আসি।